একটা মিস, যে মিসটা দেখে সবাই বলেছেন এটা কি করলেন। এর কিছুক্ষণ পর হংকংয়ের একটা লাল কার্ড, তখন মনে হয়েছে যে বাংলাদেশ দল বড় কিছু করতে পারে এখন। এর কিছুক্ষণ পরেই গোল, বাংলাদেশ দল সমতায় ফিরল। তখন কি মনে করেছিলেন যে বাংলাদেশ দল এই ম্যাচটা জিততে পারে বা সমতা আসতে পারে? যেটাই হোক, আসলে বাংলাদেশ আজকে যে খেলাটা দেখলাম এক কথা অনন্য, দুর্দান্ত খেলেছে। তবে প্রথমে যখন বাংলাদেশ গোলটা হজম করলো পেনাল্টিতে, তখনও মনে হচ্ছিল হয়তো দ্বিতীয়ার্ধে হংকং দল হয়তো আরেকটা গোল দিতেও পারে, কিন্তু ওই যে লাল কার্ড কিন্তু সব সমীকরণ বদলে দিয়েছে। কারণ আন্তর্জাতিক ম্যাচে সাধারণত এই পর্যায়ের ম্যাচে একজন খেলোয়াড় যে কতটুকু গুরুত্ব রাখে এখান থেকে সেটারই প্রতিফলন হয়। যে একজন খেলোয়াড় লাল কার্ড পেয়ে চলে গেলেন এবং পুরো চাপটা এসে পড়লো হংকং দলের উপরে। তো হংকং দলের উপরে কিন্তু আরেকটা চাপ ছিল, মাঠ ভর্তি দর্শক, প্রায় 49,000-এর মতো দর্শক। সেখানে তো বাংলাদেশি দর্শক ছিল কয়েকশো, তো পুরোটাই ছিল লালের একটা বন্যা। এবং সেখান থেকে বোঝা যায় যে তা খেলোয়াড়দের উপর কী পরিমাণ চাপ ছিল। তাহলে কি মনে হয় যে বাংলাদেশি মাটিতে বাংলাদেশ দুটো ম্যাচ খেলছে, দুইটা ম্যাচ হেরে গেছে এবং শেষ মুহূর্তের স্নায়ু চাপে আবার হংকং তাদের মাটিতেও সে একই ড্র করলো, বাংলাদেশ দল দুইটা ম্যাচ দেশের বাইরে খেলেছে, দুইটাই ড্র করলো, মানে এটা আপনি কীভাবে দেখেন? আসলে থেকে তো এটাই প্রতীয়মান হয় যে বাংলাদেশ দল সাধারণত বাইরের মাঠে যেখানে ওরকম স্নায়ুর চাপ নেই বা চাপ নেই, দর্শকের প্রত্যাশা ওরকম থাকে না, সেখানে তো একটু বেশি ভালো খেলে। তবে এখানে আমার মাঠের মনে একটা ব্যাপার আছে, মাঠটা যে ধরনের মাঠের প্রকৃতির উপরে কিন্তু খেলার একটা বিশাল প্রভাব ফেলে। বাংলাদেশের খেলা যে আজকে দেখলাম খুব সুন্দর নিখুঁত, তাদের পাসিং, খুব গোছানো ফুটবল এবং বেশ মাথা ঠান্ডা রেখে খেলাটা, এক গোলে পিছিয়ে পড়ে থাকা বাংলাদেশের খেলাটা ছিল খুব দারুণ এবং খুব ঠান্ডা মাথায় তারা খেলেছে। এবং সবচেয়ে বড় কথা যে বলতে হয় যে গোলটা যে হলো, ওর থেকে সহজ সুযোগ কিন্তু এসেছিল ফাহমিদুল। সে যদি তার দেহটা দিয়েও যে ধাক্কা দেয় বল, সেটা গোল হয়ে যায়। কিন্তু এইখানে যে গোলটা হলো সেখানে কিন্তু একদম একটা সেকেন্ডের মধ্যে বলটা কিন্তু এসেছে ওদের যে খেলোয়াড় তার পায়ে, সেখানে পিছন থেকে রাকিব এসে শুধু পাটা ছোঁয়ালো। সেখানে রাকিব যদি 1 সেকেন্ড দেরি করে সেটা কিন্তু গোল হয় না। এখানে কিন্তু রাকিবকে একটা বিশাল ধন্যবাদ দিতেই হয়, কারণ আগে অনেক খেলায় সে হয়তো গোলপোস্টের সামনে সে অনেক সময় দেরি করেছে বা একটু ভুল করেছে, আজকে কোনো ভুল করেনি। মানে যখন জামাল ভুঁইয়া নামলেন, ফাহমিদুল নামলেন, তখন ম্যাচটা চেঞ্জ হলো। লাস্ট ম্যাচে সেটা হয়েছে, জামাল ভুঁইয়া অনেক ভালো বল সেখানে থ্রু করেছেন, কিছু বল দিয়েছেন। সাথে হচ্ছে ফাহমিদুল যে গোলটা হলো, বাংলাদেশ দল গোলটা পেলো, সেখানে তার টাচটা ছিল, হেডটা ছিল এবং চেঞ্জ করেছে। মানে আপনি চেঞ্জটা কীভাবে দেখেন? অনেকে আশা করছিল যে এই ম্যাচে অন্তত জামাল ভুঁইয়া এবং ফাহমিদুল প্রথম একাদশে থাকবে, মানে দুজনের ভূমিকা তো অনেক বড় এই ম্যাচের। তো আপনি কীভাবে দেখেন এই চেঞ্জটা? না, এটা বিশাল এই পরিবর্তন, এটা কিন্তু প্রভাবটা বিশাল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার মনে হয় সামনের ম্যাচগুলোতে ঠিক এদেরকে এইভাবে নামানো উচিত। কারণ জামাল ভুঁইয়ার যে তার ম্যাচের মধ্যে যে প্রভাব, তার যে পাসিং, তার যে রিসিভিং, তার যে খেলার তার ধারটা কিন্তু এখনও প্রচণ্ড পরিমাণে, এবং তার যে একটা প্রভাব পুরো খেলার উপরে সেটা কিন্তু স্পষ্ট ছিল। আর হামজার কথা তো বলাই বাহুল্য, সে সব দিকে ছিল, সম্মুখে ছিল, পিছনে ছিল, এবং সব দিকে তার একটা ভূমিকা। আপনার কি মনে হয় যে এই যে দুই ম্যাচই আমরা দেখলাম, যখন হামজা ছিল নিচে, পরে যখন জামাল ভুঁইয়া নামলেন, গেমটা চেঞ্জ হলো, মানে দুজনের মধ্যে সমন্বয়টা মিডফিল্ডে একটু ডিফেন্সিভ মিডফিল্ডে ভালো হলো। এই ম্যাচেও কি আপনি মনে করেন যে এই দুজনের কম্বিনেশন সাথে উপর দিকে ইয়াং ব্লাড যেগুলো আছে, এটাই চেঞ্জ করলো এবং এটাই আদর্শ হতে পারে? একদম ঠিক কথা বলেছো তুমি, যে এদেরকে নামানো উচিত প্রথম থেকে, এবং এদের দুজনের মধ্যে যে বোঝাপড়াটা, সেটা তো আমরা দেখতেই পেলাম চোখে, তাই না? যে কোনো রকমের ভুল বোঝাবুঝি নেই, বোঝাপড়াটা, এবং হামজার যে খেলা, যে ওয়ান টাচে যে খেলাটা এবং বেশিক্ষণ পায়ে বল না রাখাটা, এটা জামাল মানে খুব ভালো মতো বুঝতে পারে, এবং ফাহমিদুল বুঝতে পারে, জায়ানও হয়তো বুঝতে পারে। এবং আমার মনে হয় পরবর্তীতে আমাদের নেক্সট খেলাটা হচ্ছে কি ইন্ডিয়ার সাথে ঘরের মাঠে, সেখানে মনে হয় এইভাবে রাখাটাই ঠিক হবে। তবে প্রশ্ন থেকে যায় বাংলাদেশ ঘরের মাঠে চাপটা সামলাতে পারবে কিনা। কাপড়াকে নিয়ে কী বলবেন? এত কথা হয়, এই যে আজকে আপনিও বললেন, আগের দিনে সবাই বলেছে যে এই একাদশটা হয়তো বা অনেক সময় বলে যে জামাল ভুঁইয়ার বয়স বেশি, সে ফুল ম্যাচ খেলতে পারবে না, তাহলে সে ফার্স্ট হাফ খেলুক, অ্যাটাকিংটা থাক,
এবং জায়ানও ভালো করেছে আজকে, জায়ান দারুণ কিছু ক্রস করেছে, ডিফেন্ডিং ভালো করেছে, সবাই প্রমাণ করেছে। সামিত সুমো কিছু বল নিয়ে গেছে, তার মানে ওই যাদের কথা বলছি আমরা তারা খুব ভালো করছে। তাহলে কেন ফার্স্ট হবে না? আপনি স্পেসিফিক মানে কাবরিরার রোলটা আপনি কীভাবে দেখেন? দেখো সত্যি কথা বলতে হ্যাঁ হয়তো কোচের অনেক সময় ভুল থেকে যায়, কিন্তু গত ম্যাচে ঢাকায় যেটা আমরা হারলাম, সে যেই শিশুসুলভ ভুলগুলো, এটা তো কোচের কিছু করার নেই। এরা তো পেশাদার ফুটবলার, পেশাদার খেলোয়াড়। ওদের কাছ থেকে ক্লিয়ারেন্সের সময় ভুল বা ডি বক্সের পাশে সেখানে আমার 2 পায়ের ফাঁক দিয়ে বল নিয়ে গেল, এই ধরনের ভুল এটা আমরা করতে পারি, যারা অপেশাদার খেলোয়াড় তারা করতে পারে, কিন্তু জাতীয় দলের খেলোয়াড় তারা সাধারণত আমরা আশা করি না। তারপরে সবাই তো মানুষ, ভুল করতেই পারে। আপনি বলছেন শুধু একাদশ গঠনে কাবরিরাকে আর একটু সচেতন হতে হবে এবং যাদের দিয়ে ম্যাচ জয়ের মতো বা অ্যাটাকিং খেলতে পারি তাদেরকে নামাতে হবে। কারণ প্রথম দিকে ডিফেন্সিভ থাকে, মানে আগে যেটা ছিল হামজারা ছিল না যখন, তখন তোকে খেলতেই পারতো, যে হামজা নেই, সামিত সোম নেই, ফাহমিদুল নেই, কিন্তু তারা তো এখন আছে। এখন তোমরা অ্যাটাকিং খেলতে পারি, জয়ের জন্য খেলতে পারি। একদম একদম ঠিক কথা বলেছো। তো একটু চেঞ্জ করা, একাদশটা একটু পরিবর্তন করা, যারা বিদেশি থেকে এসছে খেলতে তাদেরকে সুযোগ দেওয়া, কারণ তাদের খেলার উপর তাদের যে প্রভাব এটা আমরা চোখে দেখতে পাচ্ছি স্পষ্ট। আজকে বাংলাদেশ যে খেলেছে দাপটের সাথে খেলেছে, বাংলাদেশের খেলার মধ্যে কোনো রকমের নড়বড়ে ভাব ছিল না। খেলাটা যে পুরোটা দেখলাম মন ভরে গেছে যে হ্যাঁ খেলা তো এরকমই হবে। তো হ্যাঁ, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে বাংলাদেশ দল 2টা ম্যাচ ড্র করলো অ্যাওয়েতে, 2টা ম্যাচ খুবই ক্লোজ গিয়ে বা ড্র করতে পারতো, জিততেও পারতো, ঘরের মাটিতে ড্র করতে পারতো। আপনার কি আফসোস লাগে কিনা যে 4টা ম্যাচে বাংলাদেশ দল পয়েন্ট পেতে পারতো? আফসোসের কিছু নেই, এখন যেটা হতে পারতো বা কি হতে পারতো না বা কি হতো এটা চিন্তা করে লাভ নেই। আজকে খেলা থেকে মন ভরে গেছে, বাংলাদেশ ভালো খেলেছে, 2টা পয়েন্ট পেলাম, সামনের দিকে তাকাতে হবে, পুরনটা কথা চিন্তা করে লাভ নেই। ইন্ডিয়ার সাথে ঘরের মাঠে ম্যাচ, সেটা আশা করি আমরা জিতবো। সিঙ্গাপুরে ম্যাচ সামনের বছর মার্চ মাসে, তো যদি হংকংয়ে গিয়ে হংকংয়ের র্যাঙ্কিং সিঙ্গাপুরের থেকে উপরে, আমরা যদি এরকম দাপটের সাথে খেলে ড্র করে আসতে পারি, সিঙ্গাপুরের মাটিতেও আমরা কিছু একটা নিয়ে আসতে পারবো। আবার এটাও মনে রাখা দরকার, সিঙ্গাপুরে কিন্তু বিশাল বাংলাদেশি একটা জনসংখ্যা রয়েছে, ওরা কিন্তু আসবে খেলা দেখতে, সুতরাং বাংলাদেশ কিন্তু ওখানে যথেষ্ট সমর্থন পাবে। সুতরাং আমি আশাবাদী ভারতের সাথেও, আমি আশাবাদী সিঙ্গাপুরের সাথেও। বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যেতে পারলো কি পারলো না এইটা আমার লক্ষ্য না। বাংলাদেশ যে আগের খেলার যে ধারাটা ছিল, যে সবসময় হারছি, কারোর সাথে কোনো প্রতিরোধ করতে পারছি না, গোল করতে পারছি না, তার থেকে বেরিয়ে আসছে। আমরা যে হামজার মতো একটা একজন প্লেয়ার খেলোয়াড় পেলাম, ফাহমিদুল পেলাম, জায়ান পেলাম, আরও অনেকে পেলাম, এটা আমাদের অর্জন। এইটা নিয়ে সামনে আগাতে হবে, আমাদের লক্ষ্য থাকবে সাফ। এশিয়ান হ্যাঁ এইবার তো পারলাম না, পরের বার চেষ্টা করব, কিন্তু যে পারলাম না বলে আমরা ব্যর্থ তা কিন্তু না। আমরা 2টা খেলা ড্র করলাম, এটা একটা অর্জন। আগের খেলায় 3টা গোল করলাম, এটা একটা অর্জন। হ্যাঁ, একটা কপাল পড়া থাকলে শেষ মুহূর্তে গোল খেয়েছি, হজম করেছি, এইটা আমাদের কপাল খারাপ, কিন্তু আজকে তো ড্র হলো। সুতরাং সামনের দিকে তাকাতে চাই, সামনে ইনশাআল্লাহ ভালো হবে। ওকে, আমরাও আশা করি বাংলাদেশ দল আর ভালো করবে, এবং যেটা আমরা বলছিলাম যে উন্নতি হচ্ছে কিনা সেটা আমারও কনসার্ন। অনেক ফুটবলার এসেছেন, তারা এসে যে অনেক সাফল্য এনে দেবেন তেমনটা নয়, সময় লাগবে। একটা কম্পিটিশন তৈরি হতে, একটা কালচার তৈরি হতে সময় লাগবে। সেই কালচারটা তৈরি হোক, গোল আসুক এবং সামনের দিকে যাক, বাংলাদেশ দল সামনের সাফে ভালো করুক, সামনের দিকে ভালো করুক, সেই প্রত্যাশা আমরা করি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।